ঠিক সেই সময় হাসপাতালের ডিরেক্টর কয়েকজন সিকিউরিটি গার্ডকে নিয়ে হাজির হলো, কিন্তু ওরা এসে কিছু বলার আগেই নীলের ফোনটা বেজে উঠল। অনেকক্ষণ পরে নীল ফোনের দিকে তাকিয়ে দেখল কমলেশ কুণ্ডু ফোন করছে। নীল ফোনটা তুলতেই ওদিক থেকে কমলেশ বলল, নীলবাবু, আমি জানি আপনি এখন হাসপাতালে আছেন, আপনি কিছু চিন্তা করবেন না, ওখানেই আমার জন্য অপেক্ষা করুন, আমি আসছি। একথা বলে নীলের উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল কমলেশ। এখানে এসব কি হচ্ছে? এতক্ষণে ডিরেক্টর কথা বলা শুরু করলো। স্যার, ভাগ্যিস আপনি এলেন। এরা দুজন আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। এদের কাছে টাকা পয়সা কিছুই নেই, আর এরা অপারেশন শুরু করে দিতে বলছে। টাকা পয়সা জমা না দিলে কিভাবে অপারেশন শুরু করব? এসব বলায় উল্টে আমাদের উপর চিৎকার করছেন ইনি। টেবিলটাও ভেঙে দিলেন। ভাগ্যিস আপনি চলে এলেন, না হলে তো আমাকে মেরেই ফেলতো। নিজের থেকে জল মিশিয়ে ঘটনার বিবরণ দিতে লাগলো ওই নার্স। নার্সের কথা শুনে হাসপাতালের ডিরেক্টর দিবাকর ঘোষ নীলের দিকে এগিয়ে এলো। খানিক সিম্প্যাথির সুরে নীলকে বলল, ইয়াং ম্যান, আমি তোমার ফিলিংস বুঝতে পারছি, কিন্তু আমাদের হাসপাতালের কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের সকলকে মেনে চলতে হয়। তুমি এই মুহূর্তে টাকা জমা করে দিলে আমি নিজে দাঁড়িয়ে তোমার বাবার অপারেশন শুরু করার ব্যবস্থা করব। আপনিও আপনিও এসব কথা বলছেন? এই হাসপাতালে কি কাউকেই মানবিকতার পাঠ পড়ানো হয়নি? আপনারা তো এত বড় বড় ডাক্তার, ডাক্তার হওয়ার আগে আপনারা শপথ নেননি? নাকি টাকার লোভে ডাক্তার হয়েছিলেন? আমাদের সমাজে ডাক্তারদের জন্য একটা আলাদা জায়গা রয়েছে, আমরা সকলে আপনাদের ভগবানের জায়গা দিয়েছি, কিন্তু আপনারা তো আমাদের মানুষ বলেই মনে করছেন না। চিৎকার করে কথাগুলো বলল নীল। তোমার সঙ্গে কোনো রকম তর্ক করতে চাই না, এই হাসপাতালের নিয়ম মানতে হবে, আর কোনো অপশন নেই। যদি পছন্দ না হয় অন্য কোথাও চলে যাও, বিনা কারণে ফালতু ঝামেলা করো না, তা না হলে সিকিউরিটি গার্ড তোমাদের বাইরে বের করে দেবে। নীলের দিকে আঙুল তুলে বলল দিবাকর, আপনি 15 লাখ টাকার জন্য এরকম করছেন তো? আপনার টাকা চাই, তাই না? আমি এক্ষুনি আপনাকে টাকা দিচ্ছি। এই বলে নিজের পকেট থেকে মানিব্যাগটা বার করলো নীল। তারপর তার ভেতর থেকে ব্ল্যাক কার্ড বের করে নিয়ে দিবাকরের মুখে ছুঁড়ে মারল। কিছু রিয়্যাক্ট করার আগে দিবাকরের নজর ওই কার্ডটার দিকে পড়ল। কার্ডটা দেখে চুপ করে গেল সে। ব্ল্যাক কার্ড? অবাক হয়ে ভাবল সে। তারপর নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি এই নকল কার্ডটা নিয়ে কি করব? একটা কাজ করুন না, আপনি তো এতক্ষণ ধরে সিকিউরিটি গার্ডকে ডাকার হুমকি দিচ্ছেন, তো তাদের মধ্যেই একজনকে পাঠিয়ে আমার এই কার্ডটা চেক করিয়ে নিন না, তাহলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা আসল না নকল। গম্ভীর গলায় বলল নীল। নীলের টাকা নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা শুধু ওর বাবাকে নিয়ে। এদের ব্যবহারের জ্বালায় নীলের মাথার ভেতর আগুন জ্বলে উঠল। ওর জ্বলন্ত চোখ দেখে দিবাকর দ্রুত একজনকে পাঠালো কার্ড সোয়াইপের ব্যবস্থা করার জন্য। সুধা, তুমি হাসপাতালের অন্যান্য সিকিউরিটি গার্ডদের এখানে ডেকে নাও। এই কার্ডটা যদি নকল হয় তাহলে একে ধরে পুলিশে দিতে হবে, কোনোভাবেই যেন এখান থেকে পালাতে না পারে। যাও তাড়াতাড়ি। নীলের সঙ্গে প্রথমে যে নার্সটার তর্কাতর্কি হয়েছিল তার দিকে তাকিয়ে বলল দিবাকর। সুধা সিকিউরিটি গার্ডদের ডাকতে যাওয়ার আগেই যাকে কার্ড সোয়াইপ করতে পাঠানো হয়েছিল সে চলে এলো। ওকে দেখে সুধা থমকে দাঁড়ালো। ওর থমথমে মুখ দেখে সবাই ধরেই নিয়েছিল যে কার্ডটা নকল প্রমাণিত হয়ে গিয়েছে, কিন্তু সে ব্ল্যাক কার্ডটা নিয়ে নীলের সামনে মাথা নিচু করে দাঁড়ালো। স্যার, এই নিন আপনার কার্ড, আর এই হলো আমাদের হাসপাতালের ইনভয়েস, ঠিক করে রাখবেন প্লিজ। এই ব্ল্যাক কার্ডটা তাহলে নকল নয়? কোনো রকমের ঢোক গিলিয়ে ভাবতে লাগলো দিবাকর। ওনার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। এবার আমার বাবার অপারেশনটা করা যাবে? গম্ভীর গলায় গর্জন করে উঠল নীল। সবাই হাঁ করে শুধু নীলকেই দেখতে লাগলো। এতক্ষণ কেউ ভাবতেও পারেনি যে এরকম সাধারণ দেখতে একটা ছেলে এত কম সময়ে এতগুলো টাকার বিল মিটিয়ে দিতে পারবে। কার্ডটা সোয়াইপ হওয়ার 5 মিনিটের মধ্যে হিরেনের অপারেশনের ব্যবস্থা করলো দিবাকর বাবু। মাস্ক পরিহিত একজন লেডি ডক্টর ওটিতে সবার আগে প্রবেশ করলো। তার পেছন পেছন আরো 6-7 জন ডাক্তারকে ওটিতে ঢুকতে দেখা গেল। নীল বুঝতে পারলো যে ওই লেডি ডক্টরটাই ওর বাবার অপারেশন লিড করবে। নীল যেন নিজেকে আটকে রাখতে পারল না। সব ডক্টরদের সঙ্গে সেও ওটিতে ঢোকার চেষ্টা করলো, কিন্তু সেই লেডি ডক্টর নীলকে দেখে চিনতে পারল। নিজের মুখের মাস্কটা খুলে ওর সামনে এসে দাঁড়ালো। নীল, তুমি এখানে কি করছো? ইনি কি তোমার বাবা? কৌতূহলী হয়ে প্রশ্ন করলো ওই লেডি ডক্টর। আপনাকে তো ঠিক চিনলাম না, অবাক হয়ে উত্তর দিল নীল। আমি ডক্টর সুজাতা, ডক্টর কমলিনী বসুর মেয়ে। আমি পৃথার জন্মদিনের পার্টিতে তোমাকে দেখেছিলাম, কিন্তু আমি যতক্ষণে পৌঁছেছিলাম তার আগেই সব কাণ্ড ঘটে গিয়েছিল, তাই আলাদা করে আলাপ হয়নি আমাদের। একথা বলেই নীলের দিকে হাত বাড়িয়ে দিল সুজাতা। ওফ, হাই সুজাতা, তো আপনি এখানে?
তাহলে সেদিন কলকাতা থেকে পার্টি উপলক্ষে এসেছিলেন? এই হাসপাতালে তাও একজন চেনা জানা মানুষকে দেখতে পেয়ে স্বস্তি পেল নীল। আমি এই হাসপাতালের সার্জন, কলকাতায় বাড়ি, কিন্তু এখানে যাতায়াত করি। ওই দিন আমি একটা সেমিনার অ্যাটেন্ড করতে কলকাতায় গিয়েছিলাম। মা জোর করেছিল বলে জন্মদিনের পার্টিতে যেতে হয়েছিল। সেমিনার সেরে যেতে দেরি হয়ে গিয়েছিল, না হলে তোমার সঙ্গে ওই দিনই আমার আলাপ হয়ে যেত। কথা বলতে বলতে সুজাতার মুখে হাসি ফুটে উঠল। প্লিজ ডক্টর সুজাতা, আমার বাবাকে বাঁচান। বাবার কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। সুজাতার ডান হাতটা ধরে বলল নীল, চিন্তা করো না, ধৈর্য ধরো। ডাক্তারদের কাজই তো রোগীকে সুস্থ করে তোলা। আমি এক্সট্রা যত্ন নিয়ে সার্জারি করব। নীলের হাতের উপর নিজের বাঁ হাতটা রেখে ওকে আশ্বস্ত করল সুজাতা। তারপর পিছন ফিরে ওটিতে ঢুকে গেল। এরপরই নীল আর জয়ন্তীকে ওর কেবিনে বসার অনুরোধ করল দিবাকর। নীল তাকে পাত্তা না দিয়ে ওটির বাইরের চেয়ারগুলোতে মাকে নিয়ে বসল। তারপর মায়ের জন্য একটু লাল চা এনে দিল। সকালবেলা ফ্লাইট নিয়ে কোচবিহারে আসা, তারপর থেকে তো কিছুই পড়েনি পেটে। তুমি কি ডক্টর সুজাতাকে চেনো? লাল চা খেতে খেতে কৌতূহলী হয়ে ছেলেকে প্রশ্ন করলেন জয়ন্তী। সেভাবে চিনি না, আসলে আজকেই প্রথমবার ওনার সঙ্গে আলাপ হলো। উনি আগে আমাকে একবার দেখেছিলেন। ওনার মা ডক্টর কমলিনী বাসুকে আমি চিনি, সেই সূত্রেই কথা বললাম। জয়ন্তীকে আশ্বস্ত করল নীল। নীলবাবু, ওটি থেকে খবর এসেছে যে আপনার বাবার অপারেশন শেষ হতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তারপর ওনাকে অবজারভেশনে রাখতে হবে। ওনার জন্য আমরা এই হাসপাতালের বেস্ট রুমটা খালি করে রেখেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না। একজন ডাক্তার এসে নীল আর জয়ন্তীর দিকে তাকিয়ে কথাগুলো বলল। আসলে হাসপাতালের সকল ডাক্তারদের মাথায় এখন শুধুমাত্র নীলের ব্ল্যাক কার্ডের কথা ঘুরছিল। ওরা এই ব্ল্যাক কার্ডের মাহাত্ম্য জানত। গোটা দেশে শুধুমাত্র 6-7 জনের কাছেই এটা ছিল। কোচবিহার খুবই ছোট শহর, এখানে তো কারোর কাছেই নেই। সবাই শুধু এই ব্ল্যাক কার্ডের গল্প শুনেছে, চোখে তো এই প্রথম দেখল তারা। তাই নীলকে কেউ কোনোভাবেই চটাতে চাইছিল না। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।